হ্যালো বন্ধুরা, দেখো আজকে পাঁচটা প্রশ্ন। প্রথম প্রশ্ন কি বলছে? এ সার্কেল ইজ ইন আ ট্রায়াঙ্গেল এবিসি, ইট টাচেস সাইডস এবি বিসি অ্যান্ড এসি অ্যাট পয়েন্টস আর পি কিউ রেসপেক্টিভলি। ইফ এ কিউ ইকুয়ালস টু একটা পয়েন্ট মান দিয়েছে 3.5, পিসি ইকুয়ালস টু 4.5 অ্যান্ড বি আর ইকুয়ালস টু 7 দিয়েছে। তার মানে কিচ্ছু না, একটা আমাকে কি দিয়েছে, ট্রায়াঙ্গেল দিয়েছে। ঠিক আছে, তো তাহলে আমি যদি ড্র করি, দেখো এটা ট্রায়াঙ্গেল দিয়েছে, এটা ট্রায়াঙ্গেল দিয়েছে। ঠিক আছে, ট্রায়াঙ্গেল দিয়েছে, এরপর ট্রায়াঙ্গেল দিয়েছে এবিসি। ঠিক আছে, এ বি সেটা ট্রায়াঙ্গেল দিয়েছে। তারপর বলেছে ইনস্ক্রাইবড আছে ট্রায়াঙ্গেলে, ট্রায়াঙ্গেলের ভেতরে আছে। অর্থাৎ আমি যদি ছবিটা খুব ঠিকঠাক ভালো না হয়, তোমরা প্লিজ বোঝার চেষ্টা করবে। এরকম একটা ছবি হবে, যদি ছবিটা প্রপার হলো না, কিন্তু এরকম একটা ছবি হবে। ঠিক আছে, তারপর দেখো এরপর কি বলেছে, এবিসি টাচেস এবি বিসি অ্যান্ড এসি, অর্থাৎ এবি বিসি বিসি আর পিসি হচ্ছে পি আর এসি হচ্ছে কিউ হয়েছে। তারপর দেখো কী বলেছে, এ কিউ ইকুয়ালস টু 3.5 সেমি, অর্থাৎ এই মানটা দিয়েছে আমাকে। এই যে এ কিউ অর্থাৎ যদি আমি এই সাইডে লিখি, এ কিউ ইকুয়ালস টু 3.5 সেন্টিমিটার অবশ্যই। ঠিক আছে, তারপর দিয়েছে পিসি ইকুয়ালস টু 4.5। ঠিক আছে, আর দিয়েছে বিআর ইকুয়ালস টু 7 সেন্টিমিটার। এগুলো প্রতিটা সেন্টিমিটার আছে। ঠিক আছে, এরপর দেখো আমাদের বলেছে প্যারিমিটার অফ দ্য ট্রায়াঙ্গেল। আমরা জানি প্যারিমিটার অফ দ্য ট্রায়াঙ্গেল কী হয় না, প্যারিমিটার অফ অ্যানি ট্রায়াঙ্গেল, বেসিক্যালি প্যারিমিটার অফ ট্রায়াঙ্গেল। ঠিক আছে, প্যারিমিটার অফ ট্রায়াঙ্গেল কী হয় না, সাম অফ থ্রি সাইডস ইকুয়ালস কী হয়, সাম অফ দ্য থ্রি সাইডস, সাম অফ অ্যাকচুয়ালি অল দ্য থ্রি সাইডস, বেসিক্যালি এটা হয় অল দ্য থ্রি সাইডস। ঠিক আছে, থ্রি সাইডস। ঠিক আছে, তার মানে এখানে এসি প্লাস বিসি প্লাস এবি। এবার দেখো এসিকে আমরা লিখতে পারি এ কিউ প্লাস কিউসি। কেন লিখছি আমি বোঝাচ্ছি, এ কিউ প্লাস কিউসি লিখতে পারি। প্লাস দেখো বিসিকে আমরা লিখতে পারি পিসি প্লাস পিবি, পিসি প্লাস পিবি লিখতে পারি। প্লাস এসিকে আমরা কি লিখতে, সরি এসি এটা এবি হবে, এটা এবি হবে, এটা এসি প্রথম তো ডিনোট করেই দিয়েছি অলরেডি, তাহলে এটা এবি হবে। এবি বলতে এআর প্লাস আরবি। ঠিক আছে, এআর প্লাস আরবি। ঠিক আছে, এরপর দেখো আমরা কিন্তু এইটুকু আর আই থিঙ্ক কনসেপ্ট প্রত্যেকেই জানি যে এই যে এ কিউ আর এ আর একটা ট্যানজেন্ট, অবভিয়াসলি দুটো ট্যানজেন্ট, এ আর এ কিউ ট্যানজেন্ট, তেমনই বি আর পিবি ট্যানজেন্ট, তেমনই বিসি কিউ পিসি ট্যানজেন্ট। এবং এই প্রত্যেকটা ট্যানজেন্ট অর্থাৎ এ কিউ সমান এ আর, মানে এ কিউ সমান এ আর। ঠিক আছে, তা সেই সাথে বিআর সমান বিপি, বিআর সমান বিপি, সেই সাথে কিউসি সমান পিসি, কিউসি সমান পিসি। বুঝতে পারলাম আমি? এই কনসেপ্টটা আশা করি প্রত্যেকেই জানো। ঠিক আছে, এই কনসেপ্টটা প্রত্যেকে জানো, কারণ এই যে এ কিউ আর এ আর ট্যানজেন্ট একই সাথে দুটো সমান হবে, বি আর পিবি ট্যানজেন্ট একই সাথে দুটো সমান হবে, কিউসি পিসি ট্যানজেন্ট একই সাথে দুটো সমান হবে, আমি সেটাই লিখলাম। ঠিক আছে, এরপর দেখো আমাকে মান দিয়েছে এ কিউ 3.5। আবার দেখো এ কিউ সমান এ আর পেয়েছি, আমরা এ কিউ সমান এ আর পেয়েছি, মানে এ কিউ সমান এ আর পেয়েছি, আমাদের এ কিউর মান দেওয়া হয়েছে, তার মানে এ আর জায়গায় আমরা এ কিউ লিখতে পারি। বুঝতে পারছি আমি ঠিকঠাক? দেখো কি বলছে এই জায়গাটা, সরি কি বলছে দেখো, যদি এই পর্যন্ত নিয়ে যাই, দেখো আমরা ভ্যালুগুলো ঠিকঠাক পুট করতে পারবো। এ কিউ সমান এ আর, এ কিউর মান দেওয়া আছে, তাহলে এ কিউকে আমরা অ্যাজ ইট ইজ রেখে দিলাম, প্লাস এ আর এর জায়গায় এ কিউ লিখছি আমরা। বা যদি আরেকটা লাইন লিখতাম তাহলে সুবিধা হতো, মানে আরেকটা লাইন বলতে এ কিউ এ আরকে এক ধারে লিখতাম। যাই ঠিক তোমরা বুঝতে পারছো আশা করছি। তাহলে এ আরকে আমরা এ কিউ লিখে দিলাম, প্লাস দেখো কিউসি সমান পিসি, পিসির মান দেওয়া হয়েছে, তাহলে কিউসিকে পিসি লিখবো,
তাহলে এই যে কিউসি, এই যে কিউসিকে পিসি লিখে দিলাম, প্লাস আর একটা পিসি পেয়েছি তার পাশেই রয়েছে, সেই পিসিটাকে লিখে দিলাম। এবার পিবি আর বি, দেখো বিআর সমান বিপি, বিআরের মান দেওয়া হয়েছে, তাহলে বিপি বা পিবিকে বিআরে লিখবো আমরা। ঠিক আছে, এই যে পিবি বা বিপিকে বিআরে লিখবো, তাহলে বিআর প্লাস বিআর বা আরবি যাই হোক। ঠিক আছে, তার মানে কি দাঁড়ালো আলটিমেটে 2AQ প্লাস 2PC প্লাস 2BR। তার 2 যদি কমন নিই একসাথে আমরা, AQ প্লাস পিসি প্লাস আরবি বা বিআর যাই বলো না কেন। ঠিক আছে, ঠিক আছে, হয়ে গেল। এরপর কিছু না, AQ সমান 3.5, পিসি সমান 4.5 আর বিআর সমান 7 দেওয়া হয়েছে আমাদেরকে। দেখো যদি এটা আমরা একটু খেনা করি, আমরা এটা যদি ইকুয়ালস টু, ঠিক আছে, যদি মানগুলো ঠিকঠাক করি, মানগুলো ঠিকঠাক পুট করি, এটা ইকুয়ালস টু 2, AQ সমান দেওয়া হয়েছে 3.5 প্লাস পিসি সমান 4.5 প্লাস 7। তাহলে দেখো 3.5 4.5 কত হয়, 8 হয়। 8 প্লাস 7 15, 2 ইন্টু 15 30, এটা পুরো ভ্যালুটা হয় যে 30। ঠিক আছে, তার মানে আলটিমেট আমাদের প্যারিমিটার অফ ট্রায়াঙ্গেল কত অর্ডার, 30 সেন্টিমিটার। অবভিয়াসলি এককটা কিন্তু সেন্টিমিটার আছে। ঠিক আছে, ইউনিটটা সেন্টিমিটার আছে। ঠিক আছে, হয়ে গেল। এরপর আমি যেটা বোঝাতে চাইছিলাম, এত বড় তো আমাদের পরীক্ষাতে করতে গেলে অনেক সময় লাগবে, টাইম টেকিং হয়ে যাবে। তাহলে আমরা সেইখানে অ্যাপ্রোচটা কীভাবে করব, কীভাবে আমাদের সময়টা সেখানে কম ধার্য করতে পারবো আমরা, কীভাবে। ঠিক আছে, ঠিক আছে, দেখো কী করব না, আমি এইখান থেকে বোঝাই। এই যে আমাদের, আমি তো এইটুকু নিশ্চয়ই প্রত্যেকে জানো, এইটুকু অসুবিধা আশা করছি হবে না, যে এই যে আমাদের AQ ট্যানজেন্ট AR ট্যানজেন্ট, AQ সমান AR, QC ট্যানজেন্ট PC ট্যানজেন্ট, QC সমান PC, PB ট্যানজেন্ট BR ট্যানজেন্ট, BR সমান PB। তাহলে যেহেতু আমাদের প্যারিমিটার চেয়েছে, মানে 3টা যোগফল চাই, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে AQ, ধরো যে কোনো একটা সাইডের একটা দিক দেওয়া থাকবেই থাকবে। AQ দেওয়া, দেখো AC সাইডটার AQ দেওয়া হয়েছে, আবার দেখো আমাদের BC সাইডটার PC দেওয়া হয়েছে, আবার দেখো AB সাইডটার BR দেওয়া হয়েছে। ঠিক আছে, তার মানে আমরা কিচ্ছু না, 2 ইন্টু এই 3টা যোগফল করলেই পেয়ে যাব ওভারঅল প্যারিমিটার। কারণ সব সময়তেই প্রত্যেকটা সাইডের একটা করে মান দেওয়া থাকবেই থাকবে। ঠিক আছে, আবারও বলি, প্রত্যেকটা সাইডের একটা করে মান দেওয়া থাকবেই থাকবে। ঠিক আছে, প্যারিমিটার চাইবে, 3টা যোগফল চাইবে। প্যারিমিটার মানে 3টা যোগফল করতে হবে। একটা সাইডের এই যে এক টুকরোর মান দেওয়া থাকবে যেটা ট্যানজেন্ট হবে, এবং সেইটার মান যে অপর একটা বাহু তার এক টুকরোর মানের সাথে সমান হবে। তার মানে অ্যাকচুয়ালি এই যে এদের 2 টুকরো করে করতে হলে, মানে করতে পারলে আমরা প্রত্যেকটা বাহুর পেয়ে যাবো একাংশ করে প্রত্যেকটা বাহু। ঠিক আছে, তার মানে অ্যাকচুয়ালি এইগুলো যোগ করে 2 দ্বারা গুণ করলে আমি ওভারঅল মানটা পেয়ে যাবো। আর ট্র্যাডিশনাল মেথডটাও তো শিখিয়ে দিলাম, দেখিয়ে দিলাম। ঠিক আছে, অসুবিধা হবে না। আর পরীক্ষাতে অ্যাপ্রোচটা কিন্তু এটাই হবে, এই যে আমাদের একটা অ্যাকচুয়ালি এগুলো ট্যানজেন্ট, তাহলে ট্যানজেন্টগুলো তো আর একটা ট্যানজেন্টের সাথে সমান হবেই হবে, আর একটা বাহু 2টো করে ট্যানজেন্টের সমান, তাহলে 2 ইন্টু এগুলো যোগফল হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন, a dealer marks an article 60% above the cost price and sells it to customer after allowing 2 successive discounts 10%, 20% on the mark price। কিছু না, এটা বলেছে 60% অ্যাভাব মার্ক করেছে একটা গুডসকে। ঠিক আছে, এবং তার আবার 2টো সাকসেসিভ ডিসকাউন্ট দিয়েছে। তারপর আমাদের এখানে বলা হয়েছে, এটা মানে লাভটা বলা হয়েছে, তাহলে আমাদের কস্ট প্রাইসটা চেয়েছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, দেখো অ্যাপ্রোচটা কীভাবে হওয়া উচিত। এরপর দেখো 60%, প্রথম কথা আমরা যেগুলো গিভেন দেওয়া হচ্ছে সেগুলো আমরা নোট করে নিই। আমাদের বলা হয়েছে মার্কস, মানে আইটেমটাকে 60% অ্যাবাভ মার্কস করা হয়েছে। সবসময়তে অ্যাবাভ মার্ক কার করা হবে, কস্ট প্রাইসের। তাহলে 60%-এর ফ্র্যাকশন ভ্যালু কত হবে, 60%-এর ফ্র্যাকশন ভ্যালু হবে 3/5। ঠিক আছে, তার মানে এটা যদি আমাদের সিপি হয়, তাহলে এটা আমাদের, এটা যে অ্যাকচুয়ালি 3 ইনক্রিমেন্ট হয়ে পড়ে, এমআরপিটা কত হবে, এমআরপি ইকুয়ালস টু 8, 5 + 3
এগুলো কিন্তু মনে মনে করতে হবে, এগুলো এগুলো এইভাবে লিখে লিখে করতে গেলে অনেক সময় লাগবে। এগুলো অবভিয়াসলি কারণ 60% ফ্যাক্টর মানে 3 আর 5, তাহলে 5 যদি সিপি হয় অবভিয়াসলি 60% বেড়েছে, তাহলে 5 + 3 8, তাহলে 8 এমআরপি, ঠিক আছে, ইকুয়ালস টু 8, এটি 8 ইউনিট, অবভিয়াসলি ইউনিট এমআরপি হয়ে গেল। তার মানে যদি আমরা এমআরপি আর সিপি রেশিও বের করতে চাই, এমআরপি রেশিও সিপি, এটা হলো 8:5, ঠিক আছে। এরপর দেখো 2 সাকসেসিভ ডিসকাউন্ট দিয়েছে 10%, 20%, আর আমরা জানি সাকসেসিভ ডিসকাউন্ট অফ 10%, 20%, সাকসেসিভ, ঠিক আছে, ঠিক আছে, সাকসেসিভ ডিসকাউন্ট অফ 10% অ্যান্ড 20%, ঠিক আছে, 10% সাকসেসিভ ডিসকাউন্ট অফ 10% অ্যান্ড 20% কত হয় আমরা জানি, মাস্ট বি 28%। কারণ কি না, সাকসেসিভ ডিসকাউন্টের ফর্মুলা যদি আমি এখানে নোট করি, এটা কি হয় না a প্লাস বি প্লাস AB/100, ঠিক আছে। যেহেতু ডিসকাউন্ট সেই জন্য এ বি এর সাইনগুলো মাইনাস হবে, তার মানে যদি আমি পুরোটাই করি -10 -20 আর মাইনাসে প্লাস 200/100, তাহলে -30 প্লাস 2 অর্থাৎ -28, আর মাইনাসটা ডিনোট করছে কি ডিসকাউন্ট, ঠিক আছে, 28%, এটাই লিখলাম। তার মানে এখান থেকে আমরা কার রেশিও পাবো, এমআরপি আর এসপি রেশিও পাবো, কারণ ডিসকাউন্ট সবসময় তো এমআরপির ওপর হয়। তার মানে যদি এমআরপি আমাদের 100 হয়, অবভিয়াসলি আমাদের 28% ডিসকাউন্ট দিয়েছে, তাহলে এসপি হবে 72। এমআরপি যদি আমাদের 100 হয়, এসপি হবে 72, 28% ডিসকাউন্ট মানে 128%, 72। যদি ফার্দার ক্যালকুলেশন করি একটু, ক্যালকুলেশন করি, তাহলে আমরা কি পাবো, যদি ফার্দার ক্যালকুলেশন করি তাহলে আমরা এখান থেকে পাবো 25 থেকে 18, ঠিক আছে। তার মানে দেখো এমআরপি 25, এসপি 18, এখানে কিন্তু এমআরপি 8, সিপি 5, তাহলে এমআরপিটা কনস্ট্যান্ট। একটা কোনো পার্টিকুলার আইটেমের জন্য সেই মুহূর্তে বা সেই মোমেন্টে একটা ভ্যালু কনস্ট্যান্ট হবে, অর্থাৎ এমআরপিটা কনস্ট্যান্ট। সিপি আলাদা হতে পারে, এসপি অবভিয়াসলি সিপি আর এসপিতে এক হতে পারে না কখনোই, ঠিক আছে। হবে কখন, যখন নো প্রফিট নো লস একটা কন্ডিশন আমাকে দেওয়া থাকবে, তখন হবে, তাছাড়া নয়। এখানে সেরকম কোনো কন্ডিশন আমাকে উল্লেখ করা নেই, মেনশন করা নেই, তার মানে এমআরপিটা কনস্ট্যান্ট সেই টাইমটার জন্য। তাহলে এটা 8, এখানে 25 দেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা 25 দ্বারা গুণ করলে অবভিয়াসলি এটা 200 হয়ে যাবে, এটা 8 দ্বারা গুণ করব, ঠিক আছে। তাহলে প্রথমটাকে যদি 25 দ্বারা গুণ করি, তাহলে এমআরপি আর সিপি রেশিওটা কত হবে, মানে এটাকে যদি আমরা আলটিমেটে 25 দ্বারা গুণ করি, এটা যদি 25 দ্বারা গুণ করি ইন্টু 25, কারণ দেখো 25 8 200, এখানে যদি 8 দ্বারা গুণ করে 8 25 200, এমআরপিটা কনস্ট্যান্ট হয়ে যায়। তারপর আমরা পরেরটা দেখব, এমআরপি রেশিও সিপি যদি করি, তাহলে এটা 200 রেশিও, ঠিক আছে, 200 রেশিও কত হবে 125, বুঝতে পারলাম। তারপরে দেখো এটা যদি 8 দ্বারা গুণ করি, অর্থাৎ এই রেশিওটাকে যদি 8 দ্বারা গুণ করি ইন্টু 8, তবে 8 + 200 হয়, তাহলে এখান থেকে এমআরপি আর এসপি রেশিওটা কত আসবে, 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 এটা 200 রেশিও 144। তার মানে দেখো এমআরপি এখানে 200, এমআরপি এখানে 200, এখানে সিপি এখানে এসপি, ঠিক আছে। তার যদি আমি আলটিমেটে আমি 3টে রেশিও একসাথে লেখার চেষ্টা করি, এমআরপি রেশিও সিপি রেশিও এসপি, তার মানে 200 রেশিও 125 রেশিও 144। যদিও আমার এমআরপি রেশিওটার প্রয়োজন নেই, শুধুমাত্র এই মানটার জন্য প্রয়োজন ছিল, এখানে আমি তাও শেষে ডিনোট করে দিলাম, ঠিক আছে। আমার দরকার সিপের এসপি, কারণ আমাকে বলা হয়েছে কি প্রফিটটা বলা হয়েছিল, দেখবে প্রথমেই লেখা ছিল না আমাদের কত লাভ হয়েছে, এই যে আমাদের এখানে বলা হয়েছে, এইখানে ঠিক আছে বলা হয়েছে না, এখানে লাভ হয়েছে 1064, 1064 টাকা আমাদের লাভ হয়েছে। তার মানে আমাকে এসপি আর সিপির ডিফারেন্সটাই অবভিয়াসলি লাভ, ঠিক আছে। আলটিমেট কী চেয়েছে, কস্ট প্রাইস চেয়েছে, ঠিক আছে, কস্ট প্রাইস চেয়েছে, মানে যদি তার মানে দেখো এখানে কত, এখানে আমাদের সিপি 125, এসপি কত 144,
তাহলে 125 140 ভ্যালু কত 19 রেশিও ইকুয়ালস টু 1064 আমার তাহলে 1 রেশিওর ভ্যালু কত হবে 1064 19 তাহলে আমাদের কার ভ্যালু পেয়েছে 125 ভ্যালু যে সিপির মানটা চেয়েছে তাহলে 125 ভ্যালু কত হয়ে যাবে 1064.19 ইন্টু 125 ঠিক আছে তাহলে এটা আলটিমেট ভ্যালু বের করবে 7000 বার হবে ঠিক আছে তাহলে আমাদের আলটিমেট সিপিটা কত 7000 টাকা ঠিক আছে পরের প্রশ্ন The profit obtained by selling an article for 86 is twice the loss obtained by selling the same article for 53 কিছু না অর্থাৎ 86 টাকায় যদি আমি কোনো জিনিস বিক্রি করি যে অ্যাকচুয়ালি লাভ হয় 53 টাকায় যে জিনিসটা বিক্রি করলে যে ক্ষতি হয় তার দ্বিগুণ অর্থাৎ প্রফিট আর লসের যদি আমরা রেশিওটা করি না 2:1 এটাই বলেছে কারণ একটা জিনিসের আমরা জানি সবসময়তেই প্রফিট অ্যান্ড লস সবসময়তেই কস্ট প্রাইসের উপরেই আমাদেরকে ধার্য করতে হয় ঠিক আছে তাহলে একটা জিনিসের একটা মোমেন্টের জন্য কস্ট প্রাইসটা কনস্ট্যান্ট ঠিক আছে হ্যাঁ বিক্রয় মূল্য আমি চেঞ্জ করছি যখন 86 টাকা বিক্রি করছি তখন যে লাভটা হচ্ছে 53 টাকা যদি বিক্রি করি সেই লসটা দ্বিগুণ লাভটা হচ্ছে সেই সেন্সে আমি প্রফিট অ্যান্ড লসের রেশিওটা 2:1 করলাম ঠিক আছে এখন দেখো প্রফিট বলতে প্লাসে থাকবে আর এখানে কিন্তু লস বলতে সাইনটা মাইনাসে তাহলে এখানে কিন্তু ভুল করো না এখানে কিন্তু ডিফারেন্স কোথায় যায় এটা দেখো এটা বিক্রয় মূল্য এটা বিক্রয় মূল্য মানে আমি এবার দেখো বিক্রয় মূল্য এই যে দেখো প্রফিট অ্যান্ড লসের যে ডিফারেন্সটা তার মানে যদি আমি যদি কস্ট প্রাইসটাকে আমি যদি এক্স ধরে নিই তারপর আমি ক্ল্যারিফাই করছি কস্ট প্রাইস যদি এক্স ধরে নিই আমি যদি ট্র্যাডিশনাল মেথডে করি প্রথমত তাহলে দেখো এটা হচ্ছে সিপি এটা কিন্তু লেট এটা আমি এক্স ধরে নিলাম এক্স কিন্তু সিপি লেট এটা ধরে নিলাম তাহলে দেখো লাভ কত হবে 86 টাকা বিক্রি লাভ হচ্ছে তার মানে 86 মাইনাস এক্স এই যে লাভ হচ্ছে এটা সমান দ্বিগুণ কার অর্থাৎ এটা আমাদের এটা যখন লসটা দ্বিগুণ হচ্ছে তাদের যদি এটা আমাদের ক্যালকুলেশন করি 86 মাইনাস এক্স ইকুয়ালস টু 2x মাইনাস 106 ঠিক আছে এটা হয়ে যাচ্ছে 3x ইকুয়ালস টু কত হচ্ছে 3x ইকুয়ালস টু কিছুটা ভুল হলো হ্যাঁ 6 ইকুয়ালস টু 192 এক্স ইকুয়ালস টু 64 ঠিক আছে 64 তার মানে কস্ট প্রাইস 64 তাহলে কস্ট প্রাইস will be 64 rupees এরপর দেখো এটা কিন্তু আমাদের শর্ট অ্যাপ্রোচিং মেথড নয় বা এটা কিন্তু আমাদের এক্সাম পার্সপেক্টিভ মেথডও নয় এবার বলবে তাহলে তো এইটা কেন আমি করাচ্ছি কারণ দেখো আমি বারবার বলেছি ট্র্যাডিশনাল মেথডটা সবসময় আমাদেরকে অ্যাডপ্ট করতে হবে তার কারণটা কি না আমাদের যাতে কনফিডেন্স কোনোভাবে লুজ না হয় এমনটা নয় যে আমি শর্ট অ্যাপ্রোচিং মেথডটা জানি কিন্তু ট্র্যাডিশনালটা জানি না তাহলে কী হবে অনেক সময় কী হবে না অনেক সময় যদি অন্য টাইপের কোনো অঙ্ক আসে তাহলে কিন্তু আমি এই টাইপটা দিলে হয়তো পারবো অন্য টাইপ দিলে পারবো না কারণ আমি তার যে রুটটা আমার জানা নেই তা সবসময় তো আমি চাই যে রুটটা তোমরা আগে অ্যাচিভ করো আর পরীক্ষা পার্সপেক্টিভে কিন্তু আমি যেটা করাবো সেটা করবে তোমরা প্র্যাকটিস করবে তাহলে হবে কীরকম দেখো আমি কি বললাম যে একটা আইটেমের জন্য একটা কনস্ট্যান্ট টাইমের জন্য তার যে ভ্যালুটা অর্থাৎ সিপিটা কনস্ট্যান্ট অবভিয়াসলি কনস্ট্যান্ট হ্যাঁ যখন বিক্রমটা চেঞ্জ করছি তখন লাভ ক্ষতির পরিমাণটা চেঞ্জ হচ্ছে তাহলে দেখো এই যে যেহেতু সিপিটা কনস্ট্যান্ট তার মানে আমাদের যে বিক্রয় মূল্যের ডিফারেন্স সেটাই আমাদের লাভ ক্ষতির ডিফারেন্স হয়ে যাবে একইভাবে বিক্রয় মূল্যের ডিফারেন্স সমানে লাভ ক্ষতির ডিফারেন্স হয়ে যাবে কারণ সিপিটা কনস্ট্যান্ট না সিপিটা তো এমনিতেই এলিমিনেট হয়ে যাবে ঠিক আছে তাহলে দেখো আর যেটা বলতে যাচ্ছিলাম প্রথমে আমি ডিনোট করেছিলাম 2/1 এখানে কিন্তু প্রফিট আর লসের ডিফারেন্সটা কখনোই এক হবে না তোমরা তো ভাববে যে প্রফিট 2 লস 1 তার মানে কিন্তু 2 আর 1 ডিফারেন্স 1 না এটা ভুল কেন ভুল না লস বলতে কিনা এখানে কিন্তু -1 আছে
আর ডিফারেন্স সবসময়তেই তাদের মাইনাস হবে, মানে এটা হয়ে যাবে 2 মাইনাস অফ -1, বা যদি ডিফারেন্স করতে হয় -1, এটা -2, তাহলে অ্যাকচুয়ালি হয় 3 নাহলে -3 হবে। 3 কখন হবে? যখন প্রফিট বোঝাবে, আর -3 কখন হবে? যখন লস বোঝাবে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার, তাছাড়া কিচ্ছু না। তাহলে প্রফিট আর লসের ডিফারেন্সটা অবভিয়াসলি এখানে প্রফিট হবে, কারণ প্রফিটটা দ্বিগুণ বলেছে লসটার, তাহলে অবভিয়াসলি প্রফিট হবে, প্রফিটটা বড় অবভিয়াসলি। তাহলে এখানে আমাদের এই ডিফারেন্সটা কী হবে? 2 মাইনাস অফ -1, মানে এটা হবে না। আমি বোঝার সুবিধাতে এটা লিখলাম, ঠিক আছে? এটা হবে না কারণ আমাদের প্রফিটটাই বেশি আছে, তাই না? তাহলে প্রফিট হবে অবভিয়াসলি, এটা তো মাইনাস চলে আসছে মানে লস চলে আসছে, কিন্তু লস তো হবে না। তো যেরকম যেটা বোঝাতে চাইছিলাম যে আমাদের কখনো কিন্তু ডিফারেন্সটা 2 আর 1-এর ডিফারেন্স 1 হবে না। হ্যাঁ, অবভিয়াসলি 2 আর 1-এর ডিফারেন্স 1 হয়, কিন্তু এখানে প্রফিট আর লস ডিনোট করা হয়েছে না, তাহলে লসের জন্য কিন্তু অলরেডি একটা মাইনাস সাইন অলরেডি ইনক্লুড আছে, তাহলে তার উপর মাইনাস হবে, অর্থাৎ 2 অফ -1, আলটিমেটলি এটা কিন্তু অ্যাকচুয়ালি 3 রেশিও হয়ে যাবে ডিফারেন্সটা। এবং আমি আবার বলছি, এই 3 রেশিওর ভ্যালুটাই কী হবে? এই যে এইটা 86 টাকায় যখন বিক্রি করব, আর যখন আমরা 53 টাকা বিক্রি করব, সেই যে ডিফারেন্সটা হবে। আমি আবারও বলছি, আমাদের যেহেতু কস্ট প্রাইসটা কনস্ট্যান্ট, তাহলে লাভের যে আমাদের ডিফারেন্সটা, লাভ ক্ষতির যে ডিফারেন্সটা, সেটাই আমাদের অ্যাকচুয়ালি এসপির বা বিক্রয় মূল্যের ডিফারেন্স হয়ে যাবে। তাহলে এই 3 রেশিও ভ্যালুটা কত দাঁড়াবে? না, এই 3 রেশিও ভ্যালুটাই দাঁড়াবে 86 আর 53, আমাদের 86 আর 53 ডিফারেন্স, অর্থাৎ 3 রেশিওর ভ্যালু হয়ে যাবে কত? 86 আর 53 33, ঠিক আছে? 33। তাহলে 1 রেশিওর ভ্যালু কত হবে? 1 রেশিও ভ্যালু 11 হয়ে যাবে, 1 রেশিওর ভ্যালু হয়ে যাবে 11, ঠিক আছে? তাহলে 86 টাকায় যখন আমরা বিক্রি করছি তখন 2 রেশিও লাভ হচ্ছে, তাহলে 1 রেশিওর ভ্যালু যদি 11 হয়, তাহলে 2 রেশিওর ভ্যালু কত হবে? 22। তাহলে দেখো, যদি লাভ হচ্ছে, তার মানে বলেছে আমাকে লাভ হচ্ছে, তাই না? তাহলে 86 থেকে 22 বাদ দিলে 64 হয়। দেখো, CP 64। আবার যদি সেকেন্ড কন্ডিশনটায় অ্যাপ্লাই করি আমরা, তাহলে যখন আমরা 53 টাকায় বিক্রি করব, আমাদের 1 রেশিও ক্ষতি হচ্ছে, 1 রেশিওর ভ্যালু কত? 11 টাকা। তাহলে যেহেতু ক্ষতি হচ্ছে বলেছে, তার মানে সিপিটা অবভিয়াসলি বড়ো, তাহলে 53 + 11 64 টাকা। বুঝতে পারলাম? তাহলে এইখানে আমাদের করার কী ছিল? 2 আর 1-এর যে ডিফারেন্সটা 3 রেশিওর ভ্যালু ছিল আমাদের, এই যে আমাদের বিক্রয় মূল্যের পার্থক্য, কারণ যেহেতু আমাদের সিপিটা কনস্ট্যান্ট, বিক্রয় মূল্যের পার্থক্যটা আমাদের প্রফিট অ্যান্ড লসের পার্থক্য। তাহলে সেখান থেকে আমরা করতে পারলাম। ঠিক আছে, পরের প্রশ্ন। Area of square field is 24200 meter square. How long will it take for a person to cross the field diagonally at the rate of 4.4 km/h? কিচ্ছু না, আমাদের একটা স্কোয়ার ফিল্ড দেওয়া হয়েছে, স্কোয়ার ফিল্ডে আমাদের এরিয়া বলা হচ্ছে 24200। এরপর বলেছে আমাদের ডায়াগোনালি যায়। আমার কিন্তু এই যে একটা যদি আমাদের স্কোয়ার ফিল্ড, যদি এটা স্কোয়ার ফিল্ড হচ্ছে না, এটা রেক্ট্যাঙ্গেল হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই স্কোয়ার ফিল্ড, তাহলে এই যে স্কোয়ার ফিল্ড, এই যদি রেক্ট্যাঙ্গেল আশা করছো হয়ে গেল, কিন্তু তোমরা বুঝে নিও। তাহলে এটা অ্যাকচুয়ালি ডায়াগোনালি যদি যায়, আর আমরা জানি ডায়াগোনাল অফ স্কোয়ার কি হয় না, a√2, যেখানে where a is the side of the square। ঠিক আছে, কিচ্ছু না, ঠিক আছে? এরপর দেখো, আমাদের এখানে ক্ষেত্রফল কত বলেছে, এরিয়া বলেছে কত, এরিয়া কত ডিনোট করা হয়েছে, এরিয়া ইকুয়ালস টু 24200, ঠিক আছে? তাহলে যদি 24200 যদি হয়, তার মানে আমাদেরকে, আর আমাদের এরিয়া অফ, আমাদের অ্যাকচুয়ালি এরিয়া অফ স্কোয়ার কী জানি আমরা, বাহু ইন্টু বাহু, অর্থাৎ এই যদি বাহু হয়, তাহলে এ স্কোয়ার ইকুয়ালস টু দেওয়া হয়েছে 24200। তাহলে এ বের করতে হবে, ইকুয়ালস টু √24200। বুঝতে পারলাম? ঠিক আছে, 24200, ঠিক আছে? এটা আমাদের কী হয়ে গেল? 24200, এটা আমাদের হয়ে গেলো বাহু, এ ইকুয়ালস টু, আর a√2 ইকুয়ালস টু ডায়াগোনাল, এই যে a√2 ডায়াগোনাল, ঠিক আছে? তার মানে যদি এটার সাথে √2 গুণ করি আমরা, অর্থাৎ এই যে √24200 ইন্টু √2 যদি গুণ করি, তাহলে ডায়াগোনাল পেয়ে যাব। তাহলে দেখো
এ ইন্টু রুট বি ইকুয়ালস টু রুট ওভার এ ইন্টু বি, তাহলে এটা আলটিমেটে এটা 24200 ইন্টু 2 করতে পারি। তাহলে দেখো এটা কী হয়ে যাচ্ছে 48400। তাহলে এটা দেখো 48400 যে রুট কত হবে, রুট ওভার বাইরে বেরোলে কত হবে দেখো 484 ইন্টু 100 লিখতে পারি, 100 জন্য 10 বার হবে, 400 জন্য 21, মানে আলটিমেট 22, তাহলে আলটিমেটে 22 ইন্টু 10 মানে অর্থাৎ 220। তাহলে এটা 220 দাঁড়িয়ে গেল আমাদের ডায়াগোনাল। ঠিক আছে, এরপর আমাকে অ্যান্সার কিন্তু ডায়াগোনাল চাইনি, আমার অ্যান্সার চেয়েছে যদি আমি ডায়াগোনালি যেতে চাই 4.4 কিলোমিটার পার আওয়ার বেগে তাহলে সময়টা কত লাগবে। আবার আমরা জানি অ্যাকচুয়ালি টাইম ইকুয়ালস টু ডিস্টেন্স বাই স্পিড। তাহলে দেখো ডিস্টেন্স পেয়ে গেছি 220 আপন স্পিড 4.4 কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে, আর 220টা মিটার দেওয়া আছে। তাহলে কিলোমিটার পার আওয়ারটাকে মিটার পার সেকেন্ড করতে হলে 5/18 দ্বারা গুণ করতে হয়, আমরা প্রত্যেকে জানি। ঠিক আছে, তাহলে কী হয়ে যাচ্ছে দেখো, এটা যদি ক্যালকুলেশন করি 18টা উপরে উঠে যাচ্ছে, 4.4 ইন্টু 5 22 হয়ে যাচ্ছে, 22 10 220, 18 ইন্টু 10 মানে কত হয়ে যাচ্ছে 180 হয়ে যাচ্ছে। তোমরা ক্যালকুলেশন নিজের মতো করে নিও। ঠিক আছে, 180 মানে 180 সেকেন্ড, এটাই মানে হচ্ছে 3 মিনিট। ঠিক আছে, ক্যালকুলেশনটা কিচ্ছু না, তোমরা নিজের মতো করে নাও। ক্যালকুলেশন কোনো রকেট সায়েন্স না, যেটা রকেট সায়েন্স ছিল সেটা এই জায়গাটা ছিল। এই যে আমাদের বাহু বের করলাম, বাহু তো রুট 2 দ্বারা গুণ করে ডায়াগোনাল বের করলাম, ডায়াগোনালে যেতে আমাদের যেহেতু 4.4 কিলোমিটার পার আওয়ার রয়েছে, টাইমটা কত লাগবে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, দ্য সিম্পল ইন্টারেস্ট অন এ সার্টেন সাম অফ মানি at 5% per annum for 9 years is 1260. At what interest rate can the same interest to be obtained on the same sum after 5 years? দেখো এই কোশ্চেনটা কিচ্ছু না, এটা সেকেন্ডে কোশ্চেন, দেখা মাত্রই অঙ্কটা হয়ে যাবে। এবারে তোমরা বলবে তাহলে এই কোশ্চেনটা আমি নিয়ে এলাম কেন। না, এই কোশ্চেনটা অনেকেই কি করে না, এই কোশ্চেনটা ওই যে কথাগতিত একটা ছন্দে নিয়ে আসতে চায়, ক্যালকুলেশন ছন্দে নিয়ে আসতে চায়, কষতে চায়, টাইম টেকিং হয়। ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো দেখে কীরকম হবে না, দেখো যখন এই লাইনটা পড়বে যে 5% সুদের হারে 9 বছর সুদ এত, তাহলে যদি বলছে সুদের হারটা কত হবে 5 বছরে আমি একই সুদ পাবো, at what interest rate can the same interest be obtained on the same sum after 5 years? তার মানে অ্যাকচুয়ালি কিচ্ছু না, প্রথমে বলেছে 5% রেট অফ ইন্টারেস্ট 9 ইয়ার্স, কত সুদটা কত 1260। সেকেন্ডে বলেছে আমাকে 5 ইয়ার্স, এটা 9 ইয়ার্স ছিল, এটা 5 ইয়ার্স, সুদের হারটা কত বলেছে 1260 সুদ পাবো, টাকাটা একই, টাকাটা কনস্ট্যান্ট। তার মানে কি তার মানে এখানে 9/5 45% হলে যদি 12/6 হয়, অবভিয়াসলি 45% 12/6 হবে, তাহলে 5 ইয়ার্স দেওয়া আছে, তার মানে 9% হবে এখানে। তাহলে এই যে এটার জায়গা হবে 9%, বুঝতে পারলাম। কিচ্ছু না, এখানে দেখো বলেছে সিম্পল ইন্টারেস্ট মানে সার্টেন সাম, অ্যাকচুয়ালি যে সামটা সেটা কনস্ট্যান্ট, তাহলে 5% সুদের হারে 9 বছরে এত টাকা বলা হয়েছে, এবং সেই একই টাকাতে একই সুদ আমাকে অর্জন করতে হবে। তাহলে আমাকে সালটা দেওয়া হয়েছে, সুদের হারটা কত হবে, অবভিয়াসলি 9% হবে না, কারণ 45% ভ্যালু না এটা। তাহলে 5 বছর দেওয়া হয়েছে, তাহলে 5কে কত দ্বারা গুণ করলে 35 হবে, অবভিয়াসলি 9 দ্বারা গুণ করলে। এরপর দেখো যে ভুলটা তোমাদের হয়, মানে ভুল বলা যাবে না, অঙ্কটা তো ঠিক হয়েছে আলটিমেট শেষে গিয়ে পড়ে, কিন্তু ভুল এই সেন্সে না, পরীক্ষাতে গিয়ে পড়ে আমরা এতটা তো টাইম কনজিউম করলে হবে না, তো সেই সেন্সে আমি ভুল বলতে চাইছি। ঠিক আছে, আমাদের শর্ট অ্যাপ্রোচ করতে হবে। দেখো এটা অনেক কী করে না, 9 ইন্টু 45%, তাহলে 45% ভ্যালু 1260, তাহলে 45%-এর ভ্যালু হয় 1260, তাহলে অ্যাকচুয়ালি 1% ভ্যালু কত হবে 1260 আপন 45, তাহলে এখান থেকে 100%-এর ভ্যালু বের করতে চাই, কারণ সেটা আমাদের অ্যাকচুয়ালি সামটা হয়ে যাবে, অর্থাৎ টাকাটা হয়ে যায় 1260/45 ইন্টু 100, এর টাকাটা বার হলো। ঠিক আছে, এরপর যদি করতে চাও নাকি কীভাবে এই টাকাটা বের করলাম। ঠিক আছে, এটা 59,520, ঠিক আছে 59,520, তাহলে আমাদের ঠিক আছে 9 14 126 মানে 2800 টাকা, 2800। তাহলে এই যে 2800 টাকা হয়ে গেল। এরপর 2800 টাকার 5 বছরে, ঠিক আছে 5 বছর সুদ কত,
অ্যাকচুয়ালি যে আমি যদি X% ধরি তাহলে অ্যাকচুয়ালি কত হবে না 2800 টাকা বলতে 2800 টাকার X% সুদের হারে 5 বছরে সুদটা কিন্তু 1260, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল 8×5 140, অর্থাৎ এক্স ইকুয়ালস টু হয় 1260 আপন 140। তাহলে একটা শূন্য কাট হয়ে যাবে, তাহলে 14×126 হবে 9 ইয়ার্স বা 9% 9 ইয়ার্স 9%, ঠিক আছে। দেখো এইটা হয়, কিন্তু এটা অনেক, এটা অঙ্কটা ভুল নয়, কিন্তু আমি বলছি এটা তো আমাদের পরীক্ষার হলে এতটা টাইম দিয়ে আমাদের কোনো মানে হয় না। আমাদের অঙ্কটা এই যে পড়ার এই দুটো লাইনেই আমাদের অঙ্কটা সলভ হয়ে গেছে। এই যে বলেছে 5% সুদের হারে 9 বছরে একটা সার্টেন সাম আছে, তার সুদ হচ্ছে এত, তাহলে আমাকে সেটাই বলেছে ওই সামটা সার্টেনই থাকবে, সুদটাও একই থাকবে। তাহলে আগে আমাকে দেওয়া ছিল 5% 9 বছর, এখন দেওয়া হচ্ছে 5 বছর, তার অবভিয়াসলি 9% হবে, ঠিক আছে। কারণ আলটিমেটলি 45%-এর ভ্যালু না এটা, এইটা সুদটা তো ব্যাস সেশনসে, ঠিক আছে। তো আশা করছি বন্ধু তোমরা এনজয় করছো কোশ্চেনগুলো সলভ করে। তো আমি চাইবো যে তোমরা এগুলো শেয়ার করো তোমাদের বন্ধুদের মাঝে, আর যদি ভালো লাগে থাকে অবভিয়াসলি তবেই শেয়ার করো, আর সাথে সাথে লাইকও করো, আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। থ্যাংক ইউ।